আজকে তোদের যে আলোচনাটা একটু অডিওগুলো মিউট করে রাখ। যদি কোনো কিছু মিসিং যায় হেডেকের কিছু নেই, এটা আমি ইউটিউব চ্যানেলে রেকর্ড করছি, অন স্ক্রিন ভিডিও দিয়ে দেবো। তো হিউম্যান ফিজিওলজি তোদের আজকে আলোচনাটা হচ্ছে ওই গ্যাস ট্রান্সপোর্টের যে বাকি অংশটা ছিল, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট। এবার অক্সিজেন ট্রান্সপোর্টের ক্ষেত্রে যে প্রসেসগুলো আমরা দেখেছিলাম যে স্টেপে আমরা পড়ে থাকি, কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টের ক্ষেত্রে ঠিক তার উল্টো, এবং কিছু ক্ষেত্রে সেই এক্সাক্ট স্টেপগুলোর প্রয়োজন হয় না। তো এখানে CO2 ট্রান্সপোর্টের যে মেন ফাংশন সেটা হচ্ছে কি না, টিস্যু থেকে ভায়া ব্লাড এটা যাবে লাংসে, নিয়ে তারপরে লাংস থেকে এটা বাইরে এক্সিট করে যাবে। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টের মেন থিম। এবং এখানে কিন্তু একটা খেয়াল রাখার বিষয় আছে যে অক্সিজেন ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা যে পার্সিয়াল প্রেসার ডিফারেন্স যেটা দেখেছিলাম, অর্থাৎ পার্টসটেপের পার্থক্য লাংসের সঙ্গে অ্যালভিওলার বা লাংসের যে বায়ুথলিগুলো আছে তার যে ক্যাপিলারি অর্থাৎ রক্তজালিকার যে PO2 তার যে তারতম্য, অর্থাৎ প্রায় 64 mmHg, এক্ষেত্রে কিন্তু এতটা তারতম্য প্রয়োজন হয় না। তো লাংস থেকে যে ব্লাডটা আসছে কোথায় না টিস্যুতে, আবার টিস্যু থেকে যে ব্লাডটা যাচ্ছে লাংসে, তাহলে এখানে আমার কিন্তু এটা O2 রিচ এনভায়রনমেন্ট বা O2 রিচ, অর্থাৎ অক্সিজেন প্রচুর পরিমাণে আছে। তো টিস্যু লেভেলে গিয়ে সে কি করছে না অক্সিজেনটাকে ডেলিভার করে দিচ্ছে, সরি, অক্সিজেনটাকে ডেলিভার করে দিচ্ছে এবং একই সঙ্গে CO2টাকে রিলিজ করে দিচ্ছে। সেই ব্লাডই কিন্তু আবার ওটাকে নিয়ে আসছে কোথায়, লাংসে। তাহলে এক্ষেত্রে অক্সিজেন ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে হিমোগ্লোবিনটা একটা এসেন্সিয়াল পার্ট বা গুরুত্বপূর্ণ অংশ ওই অক্সিজেন ট্রান্সপোর্টের ক্ষেত্রে। CO2-র ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিনের ভূমিকা অতটা অক্সিজেন ট্রান্সপোর্টের মতন প্রমিনেন্ট নয় বা গুরুত্বপূর্ণ নয়। এখানে কিন্তু মেনলি HCO3 আয়ন অর্থাৎ বাইকার্বনেট আয়নের ভূমিকাটা কিন্তু অপরিসীম। তো এবার কি করে এই HCO3 মাধ্যমে CO2 ট্রান্সপোর্টেশন হচ্ছে সেটা একটু দেখতে হবে। তার আগে বলে দিই, এখানে টিস্যু লেভেলে যখন আমরা আসছি তখন কিন্তু এই টিস্যুতে CO2 কনসেন্ট্রেশন অর্থাৎ PCO2 অলমোস্ট ইকুয়াল টু 45 mmHg। কিন্তু যে ব্লাডটা নিয়ে এলো অর্থাৎ অক্সিজেন যুক্ত লাংস থেকে, সেখানে কিন্তু PCO2 অ্যাপ্রক্সিমেট 40 mmHg। এটা কিছু টেক্সট বই এটা অনেক সময় করে কি 50 বা এটাকে 45 করে। তো মোটামুটি 5 to 8 মিলিমিটার প্রেসার ডিফারেন্স হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু এই প্রেসার ডিফারেন্স যেটা হলো অর্থাৎ ডেল্টা PCO2 সমান সমান 5 mmHg, এটাই কিন্তু সাফিসিয়েন্ট CO2 কে টিস্যু ছেড়ে ব্লাডে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে কিন্তু যেমন হেমোগ্লোবিন ডাইরেক্ট টেক আপ করেছিল লাংসের ক্ষেত্রে অক্সিজেনকে, এখানে কিন্তু সেরকম ঘটে না। এখানে কিন্তু দুটো ইনডাইরেক্ট স্টেপের মাধ্যমে CO2টা ট্রান্সপোর্টেড হয়। তো নেক্সট স্লাইডে যাই, ব্ল্যাঙ্ক স্লাইডে। তো একটা দিকে আমি দেখাচ্ছি, ফলো আপ করার চেষ্টা করবি। এদিকে দেখাচ্ছি আমি টিস্যু, এইদিকে দেখাচ্ছি ব্লাড। ঠিক যেমন তোদের ক্লাসে হয় হোয়াইট বোর্ড ব্লাড ব্ল্যাক বোর্ড, সেই প্রসেসে এখানে বোঝানো হচ্ছে। তাহলে লেফট সাইডে আমি নিয়েছি টিস্যু, যেখানে আমার রয়েছে কি সেলসগুলো, কোষগুলো। তারা, এটা হচ্ছে সেল ধরনের, তারা CO2 উৎপন্ন করছে। সেই CO2টা বাই ডিফিউশন সাধারণ ব্যাপনের মাধ্যমে বেরিয়ে আসছে কোথায়, টিস্যু সেলের মাঝের যে অংশটা অর্থাৎ অন্তঃকোষীয় তরল বা ইন্টারস্টিসিয়াল স্পেস বলে আমরা ইংরেজিতে, আন্তঃকোষীয় তরল বা এই জায়গাটা হচ্ছে ইন্টারস্টিসিয়াল স্পেস। এবং পরবর্তী ক্ষেত্রে এই CO2 আবার পুনরায় চলে আসছে কোথায়, ব্লাডের
কোন অংশে? প্লাজমা অংশে। তাহলে আমরা জানি ব্লাডের দুটো মেন কম্পোনেন্ট, একটা হচ্ছে প্লাজমা, একটা হচ্ছে কর্পাসেল বা রক্তকণিকা। তো এর মধ্যে CO2 টা যখন এখানে এলো, এবার কিন্তু এ সরাসরি লোহিত কণিকার মধ্যে প্রবেশ করবে। এইবার বাকি যে স্টেপস গুলো হবে সব কিন্তু আরবিসির মধ্যে। এটা হচ্ছে আরবিসি। তাহলে CO2 আবার কি হবে, বাই ডিফিউশন আরবিসির মধ্যে ঢুকে পড়লো। আর কিছুটা অ্যাজ ফিজিক্যাল সলিউশন কিন্তু এটা প্লাজমার মাধ্যমে মোটামুটি টিস্যু পর্যন্ত, সরি লাংস পর্যন্ত কিন্তু ট্রান্সপোর্টেড হয়ে যাবে। তো এখানে কিন্তু মেন বিষয় হচ্ছে ওই কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের ক্ষেত্রে সেটা কিন্তু আরবিসির মধ্যে যেটা প্রবেশ করে গেল সেইটা। তো এক্ষেত্রে এবার CO2 যখনই আমার আরবিসির মধ্যে প্রবেশ করলো, আরবিসির যে সাইটোপ্লাজম রয়েছে সেখানে ও কি করবে, সরাসরি ওয়াটারের সাথে সংযুক্ত হবে। এই জায়গাটা ভালো করে শুনবি, এটা একবার বলেছি আগে বোর ইফেক্টের সময়, এখানে কিন্তু একটু ডিটেলে বলছি। এবার এর ফলস্বরূপ কি হচ্ছে, H2CO3 উৎপন্ন হলো, যেটা পরবর্তী ক্ষেত্রে বিয়োজিত হয়ে যাচ্ছে H প্লাস প্লাস HCO3 মাইনাস আয়নে। এখন এর যে রিয়াকশনটা চালানো হচ্ছে বা চলছে, সেটা কিন্তু এখানে একটা এনজাইম কাজ করছে, সেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। আগে পড়েছিস এনজাইমের সময়, এটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ, ইন শর্ট উই রাইট ইট অ্যাজ CA। একই এনজাইম কিন্তু কাজ করবে আবার পুনরায় যখন আমরা লাংসে যাব CO2 টাকে বাইরে ডিসপ্যাচ করার জন্য, বাইরে বার করে দেওয়ার জন্য। তাহলে এখানেও কাজ করছে, প্লাস আবার এই যে ভাগ হয়ে গেল এখানেও কাজ করছে। এবার পড়ে থাকলো কোনটা, HCO3 মাইনাস। এবার এই HCO3 মাইনাস যে আয়নটা অর্থাৎ বাইকার্বনেট আয়নটা কিন্তু এই কিন্তু আরবিসির যে সাইটোপ্লাজম তার মধ্যে থাকবে না, এই কিন্তু বেরিয়ে আসবে প্লাজমায়। খেয়াল করিস, আবার বলছি, H প্লাস প্লাস HCO3 মাইনাস সেটা বিয়োজিত হয়ে গেছে। HCO3 মাইনাস যে আয়নটা অর্থাৎ বাইকার্বনেট যে আয়নটা সেটা কিন্তু লোহিত কণিকার প্লাজমায় থাকবে না, সরি আরবিসি থাকবে না, সে কিন্তু বেরিয়ে চলে আসবে কোথায়, প্লাজমাতে। এবার HCO3 মাইনাস, প্রত্যেকটা HCO3 মাইনাস তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে যদি এরকম করে বেরিয়ে চলে আসে, খেয়াল করে দেখ সেলের মধ্যে একটা ইলেকট্রো পজিটিভ চার্জ তৈরি হবে, আধান তৈরি হবে, আর প্লাজমার মধ্যে একটা ইলেকট্রো নেগেটিভ আধান। তাহলে এইটা যাতে না হয় তার জন্য একটা অ্যান্টিপোটার সিস্টেম বসে আছে, যে কি করবে, Cl মাইনাসকে, ক্লোরাইড আয়নকে প্লাজমা থেকে নিয়ে যাবে আরবিসির ভেতর। তাহলে এই যে এক্সচেঞ্জ মেকানিজম বা বিনিময় যে কৌশলটা, HCO3 বেরিয়ে গেল কোথা থেকে, আরবিসি সাইটোপ্লাজম থেকে ব্লাডের প্লাজমার মধ্যে, উল্টো দিকে প্লাজমা থেকে, ব্লাড প্লাজমা থেকে Cl মাইনাসটা ঢুকে পড়লো কোথায়, আরবিসির মধ্যে। এইটাকে আমরা বলে থাকি, এই যে এক্সচেঞ্জারটাকে আমরা বলে থাকি বাইকার্বনেট ক্লোরাইড এক্সচেঞ্জার। তোরা দেখ কোষ পর্দার ক্ষেত্রে কতগুলো ট্রান্সপোর্টার পড়েছিলিস, ইউনিপোর্ট, অ্যান্টিপোর্ট, সিমপোর্ট। তো এখানে ছিল অ্যান্টিপোর্ট, অর্থাৎ দুটি বস্তু কোষ পর্দার একে অপরের বিপরীত দিকে একই সঙ্গে যাত্রা করে, তাকে বলা হয়েছিল কি না অ্যান্টিপোর্টার সিস্টেম। এখানে দেখ বাইকার্বনেট বাইরে থেকে, সরি ভেতর থেকে বাইরে আসছে, ক্লোরাইড তার এক্সচেঞ্জে তার বিনিময়ে বাইরে থেকে ভেতরে যাচ্ছে, জাস্ট টু মেনটেন দ্য ইলেকট্রিক্যাল চার্জ বিটুইন, চার্জ ব্যালেন্স বিটুইন প্লাজমা আর আরবিসি, অর্থাৎ আরবিসি এবং প্লাজমার মধ্যে আধানের যে ব্যালেন্স সেটাকে বজায় রাখার জন্য কিন্তু এই ঘটনা ঘটছে। এবার এই যে ক্লোরাইডটা ভিতরে প্রবেশ করছে, এটা ফার্স্ট হ্যামবার্গার বলে একজন বিজ্ঞানী এটাকে কিন্তু
আবিষ্কার করেন, তার জন্য একে নাম বলা এটাকে বলা হয় হ্যামবার্গার ক্লোরাইড শিফট। শিফট মানে হচ্ছে, খেয়াল করবি দুটো শব্দ পেতে পারিস, শিফট একটা হচ্ছে ড্রিফট, বায়োলজিতে পাবি পরবর্তী ক্ষেত্রে। ড্রিফট মানে হচ্ছে যখন যখন খুব অল্প মাইনিউট, খুব সামান্য চেঞ্জ হচ্ছে বা পরিবর্তন হচ্ছে কোনো একটা সিস্টেমের মধ্যে, তখন তাকে আমরা বলে থাকি ড্রিফট। কিন্তু যখন এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো কিছু স্থানান্তরণ বোঝায় বা খুব বড় চেঞ্জ হচ্ছে, তখন তাকে আমরা বলে থাকি শিফট। তাহলে এখানে কিন্তু বড় চেঞ্জ হচ্ছে, এই কারণে বলছি না, ক্লোরাইড আয়নটা প্লাজমা থেকে আরবিসি ভিতরে প্রবেশ করছে, তার জন্য একে বলা হচ্ছে হ্যামবার্গার। আপনার দ্য নেম অফ দ্য ডিসকভারার, অর্থাৎ যিনি আবিষ্কার করেছেন তার নামের সম্মানে এটাকে বলা হয় হ্যামবার্গার ক্লোরাইড শিফট। এখন খেয়াল কর, এই যে এইচ প্লাসটা তৈরি হয়েছিল, এই জায়গাটা বলে দিতে পদ্ধতিতে কোনো কোশ্চেন থাকলে বলবো। এই যে এইচ প্লাসটা তৈরি হয়েছিল, এই এইচ প্লাসটা কি হবে, দুটো টেন্ডেন্সি দেখাবে। দেখ, একটা সিএল মাইনাস যে প্রবেশ করেছে, দুটোই মিশে গিয়ে HCl হওয়ার তৈরি একটা প্রবণতা দেখাবে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড মাইল্ড। আবার একই সঙ্গে এই এইচ প্লাসকে কিন্তু ট্র্যাপ করবে হিমোগ্লোবিন, নিয়ে কিসে কনভার্ট হবে, HHB। অর্থাৎ যে হিমোগ্লোবিনের মধ্যে এইচ প্লাস আয়ন আছে তাকে আমরা বলে থাকি বিজারিত হিমোগ্লোবিন বা রিডিউসড হিমোগ্লোবিন। তাহলে কিন্তু হিমোগ্লোবিন নিজে একটা এখানে এইচ প্লাসটাকে ক্যাপচার করে নিজে একটা কিন্তু এখানে বাফারের কাজ করছে, ব্লাড বাফার, যাতে করে আরবিসির যে সাইটোপ্লাজম তার মধ্যে এইচ প্লাসের যে আধিক্য হয়ে যদি হয়ে যায়, সেটাকে যাতে প্রশমন থেকে নিয়ে যাওয়া যায়। কোনো কোশ্চেন থাকলে বল। ক্লোরাইডটা প্লাজমায় কনসেন্ট্রেশন বেশি থাকে কোষগুলোর তুলনায়। ওই এটা মানে প্লাজমার মধ্যে বলছিস? হ্যাঁ হ্যাঁ, ওই সিএল মাইনাসটা প্লাজমায়, আমরা আমরা ক্লোরাইডকে দুটো এতে পাই। আচ্ছা, আর কোনো কোশ্চেন থেকে বল, শুনে নিয়ে তারপর বলছি। আর কারো কোনো কোশ্চেন থেকে শুনে নি একটু, তারপরে বলছি। আমি বলছি, আমি বলছি ওটা সিএল মাইনাসটা প্লাজমার কোথা থেকে এলো, এবং ওইখানে বাইকার্বনেট এক্সচেঞ্জেসটা কিভাবে কাজ করছে সেটাও বলে দিচ্ছি। বাকি কারো কিছু কোশ্চেন থাকলে শুনে নি আগে। বল বল বল। হুম। হুম। বেশ ভালো কোশ্চেন। আর কিছু বাকিগুলো চুপ কেন? বাকিগুলো আছে এত, না ঘুমিয়ে পড়েছে? আচ্ছা, তোর প্রথমের প্রথম উত্তরটা দেখি। সেটা হচ্ছে সিএল মাইনাস প্লাজমায় কোথায় গেল। বেশ, ঠিক আছে, ওদের ওদের মতো শুনুক আপাতত। সিএল মাইনাস প্লাজমায় আসছে NaCl থেকে, যেটা আমরা কমন সল্ট নিয়ে থাকি। এটা হচ্ছে Na প্লাস প্লাস Cl মাইনাস। খেয়াল কর, আমরা যে কমন সল্টটা খেয়ে থাকি তার মধ্যে আমি বলে থাকি না, আয়োডাইজড লবণ, তার মানে কি ওর মধ্যে NaCl এর সঙ্গে কিছু পরিমাণ I মাইনাস থাকে, যেটা আলটিমেটলি থাইরয়েড গ্ল্যান্ড ট্র্যাপ করে ওকে থাইরয়েড হরমোন সিনথেসিসের দিকে নিয়ে যায়। এগুলো সব কিন্তু ইন্টারকানেক্টেড, ভালো করে শুনবি। এনেটা কিন্তু মেইনলি কাছে কাজে লাগে কোথায়, না আমাদের নার্ভ ইম্পালস যে প্রোপাগেশন, অর্থাৎ স্নায়ু আবেগ এবং পেশি যে আমরা সংকোচন প্রসারণ করছি, সেখানে এনএ প্লাসটা লাগছে। এর সঙ্গে ব্লাড ভলিউম যেটা রয়েছে, মানে রক্তের আয়তন, পরে আসবে ফিজিওলজিতে, রক্তের আয়তনকে বজায় রাখতে সাহায্য করছে এনএ প্লাস। এবং সিএল মাইনাসের কাজটা কিন্তু কি হচ্ছে, যেখানে যেখানে চার্জের ইমব্যালেন্স হয় সেই জায়গাগুলোকে শরীর আমাদের সিএল মাইনাসকে ব্যবহার করে থাকে। বাকিটা কিন্তু ক্লোরাইডটা কিন্তু কিছু পরিমাণ সোয়েট, অর্থাৎ ঘাম, এবং বাকিটা ইউরিন দিয়ে কিন্তু বেরিয়ে যায়। তাহলে একটা এর দুটো পাত হয়ে, একটা হচ্ছে মানে এর দুটো কাজ, এটা হচ্ছে কি না, চার্জ ব্যালেন্স, কোথাও যদি চার্জের ইমব্যালেন্স হয়, চার্জ ব্যালেন্সিং। আর একটা হচ্ছে এক্সিট, বেরিয়ে যাবে যদি এক্সেস হয়ে যায় ভায়া সোয়েট মানে ঘাম,
প্লাস ইউরিন। ভায়া মানে মাধ্যমে, মাধ্যমে বলি না আমরা এই শেখপাড়া থেকে বহরমপুর ভায়া ইসলামপুর, মানে কি ভায়া হয়ে যাচ্ছে, বুঝেছে? তাহলে যেখানে আমার বডির মধ্যে কোথাও যদি চার্জের ব্যালেন্স থাকে, সেটা মূলত তোর নেগেটিভ চার্জের আর কি, সেটাকে ব্যালেন্স করতে কাজ করে সিএল মাইনাস। এবং একই সঙ্গে যদি সেটা হয়ে যাওয়ার পরে যদি কোনো জায়গায় এক্সেস হয়ে যায়, তাহলে কিন্তু এটা কিন্তু বডিতে আমাদের অ্যাকুমুলেট করে রাখে না। তার কারণ মজার তার সমস্যাটা হচ্ছে কি না, প্লাজমার মধ্যে এবং বিভিন্ন কোষের মধ্যে যে এইচ প্লাস আছে, ও যদি বাই চান্স সিএল কে ওদিক থেকে ট্র্যাপ করতে লাগে, তাহলে কিন্তু এই যেখানে যেমন একটা টেম্পোরারি তৈরি হচ্ছে, এই সেলটা কিন্তু পার্মানেন্টলি তৈরি হতে থাকবে, তাহলে কিন্তু বিপদ। তাহলে কিন্তু আমার বডির যে সেলগুলো আছে সেগুলো লাইসিস হতে থাকবে, বুঝছে? সেটা যাতে না হয় তার জন্য এক্সেস যদি কোনো কারণে কেউ টেবিল সল্ট বা কমন সল্ট খেয়ে নেয়, তাহলে কিন্তু ওই সিএল মাইনাসটা ইউরিন দিয়েই ম্যাক্সিমামটা বেরিয়ে যাবে, যদি না তার সোয়েটিং এনভায়রনমেন্ট যদি এক্সিস্ট করে। অর্থাৎ যদি গরমের দিন হয় তাহলে সোয়েট দিয়ে বেরোবে, কিন্তু শীতের দিনে কেউ যদি বেশি লবণ খেয়ে ফেলে কোনো কারণে, তাদের কিন্তু তার দেখবি ফ্রিকোয়েন্টলি বাথরুম পাবে, দেখবি, খেয়াল করে দেখেছিস কিনা জানি না। আর এখানে কিন্তু আয়োডিন, আয়োডাইজড সল্ট যেটা বলে থাকি, আয়োডিনটা কিন্তু অ্যাকচুয়ালি আই মাইনাস হিসেবে এক্সিস্ট করে, NaCl এর সঙ্গে মেশানো থাকে। তো সেটাই কিন্তু আয়োডিনটা কিন্তু NaCl এর সঙ্গে যখনই ব্লাডে চলে গেল, ও কিন্তু আলাদা হয়ে গেল, পৃথক হয়ে গেল। তো আয়োডিনটা তখন কি হবে, ওটা যখন ব্লাডের মধ্যে দিয়ে যাচ্ছে, ওকে একমাত্র থাইরয়েড গ্ল্যান্ড ট্র্যাপ করে, অন্য কোনো গ্ল্যান্ড কিন্তু ওকে ট্র্যাপ করতে পারে না, বুঝেছে? আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে এইচবি হেমোগ্লোবিনের খেয়াল করে দেখতো, অক্সিজেন যখন হেমোগ্লোবিন ট্র্যাপ করেছিল, তো অক্সিজেনটা কি ছিল অ্যাকচুয়ালি ইলেকট্রোনেগেটিভ। আর বলা হয়েছিল, খেয়াল করেছে আশিকে জানি না, যে চারটে যে পলিপেপটাইড চেন, তার মধ্যে যে পজিটিভলি চার্জড অ্যামিনো অ্যাসিড গুলো, সেগুলো এক্সপোজড হয়েছিল কখন, অক্সিজেনকে ট্র্যাপ করার সময়, হয়েছে? এখানে কিন্তু দেখ এইচ প্লাস কে ট্র্যাপ করছে, তার মানে পলিপেপটাইড চেনের মধ্যে যেগুলো নেগেটিভলি চার্জড অ্যামিনো অ্যাসিড আছে, সেইগুলো তখন এক্সপোজ হচ্ছে। তার জন্য তো বলছি বাফার, অর্থাৎ বাফার সলিউশন বা বাফার কম্পোনেন্ট কোনটাকে বলি, যেটা কি করছে না, পিএইচ এর চেঞ্জকে আটকাচ্ছে নিজের চেঞ্জের মাধ্যমে কোনোভাবে। তাহলে একটা সময় যখন আমার অক্সিজেনকে ধরার কথা ছিল, তখন ও কি করলো না, তার পজিটিভলি চার্জ অ্যামিনো অ্যাসিড গুলোকে এক্সপোজ করলো, অর্থাৎ পলিপেপটাইড চেঞ্জের যেটা রয়েছে আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2, আলটিমেটলি অক্সিজেন ট্র্যাপ হয়ে গেল, নিয়ে অক্সিজেনকে নিয়ে এসে টিস্যু ডেলিভার করে দিল। এবং একই দিকে যখন আমার CO2 যখন প্রবেশ করছে টিস্যুতে গিয়ে, তখন কিন্তু কি হচ্ছে না, ওই এইচ প্লাস যেটা তৈরি হলো তাকে ট্র্যাপ করার জন্য বা তাকে প্রশমিত করার জন্য, হেমোগ্লোবিন তখন কি করছে, পলিপেপটাইড চেনের মধ্যে যে তোর নেগেটিভলি চার্জ অ্যামিনো অ্যাসিড গুলো আছে সেগুলোকে সামনে নিয়ে আসছে, এক্সপোজ করছে। অর্থাৎ একটা পলিপেপটাইড চেনের মধ্যে কিছু থাকে তোর পজিটিভলি চার্জ, কিছু থাকে নেগেটিভলি চার্জ, এবং প্রয়োজন বিশেষে কিন্তু হেমোগ্লোবিন এর ক্ষমতা আছে সেটাকে কিন্তু রেগুলেট করা, যে কোনটাকে আমি সামনে আনবো, কোনটাকে আমি পিছনে পেছনে যাবো, পেছনে নিয়ে যাবো। আর কোনো কোশ্চেন? বাকিগুলো কি হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় হয়, কেএইচবি দিয়েও হয়, হয় ওটা মাইনর, ওটা তোমাদের বাদ দে, ওটা ধরতে হবে না, কেটা ধরতে হবে না এখন। কেটা হয় খুব মাইনর হয়, ওর কেটা ধরতে হবে না এখন। মেনলি খেয়াল রাখি সি এর এই কাজটা, কার্বনিক অ্যানহাইড্রেস, নিট ফিটের জন্য এটা লাগে রে, হয়েছে? আর তোর এই যে যেটা তোর কি বলছি, তোর এই যে বাইকার্বনেট এক্সচেঞ্জার যেটা রয়েছে, এই জায়গাটা খেয়াল রাখিস। আর হ্যামবার্গার ক্লোরাইড শিফট। আচ্ছা, CO2 যখন, CO2, আমি একটু অন্য পেন নিয়ে তারা কালি নি, হোল্ড অন। CO2 ট্র্যাপিং ইকুয়াল টু রিলিজ অফ O2। এটা কোথায় হবে? গোটাটাই হবে টিস্যুতে, গোটা কাজটাই হবে টিস্যুতে। তাহলে খেয়াল কর, CO2 কে যখন হেমোগ্লোবিন ট্র্যাপ করছে বা ব্লাড ট্র্যাপ করছে, সোজা কথায় বলা ভালো, তখন কিন্তু ও কিন্তু অক্সিজেনকে ছেড়ে দিতে বাধ্য। তার কারণ, যেটাকে ধরুন না কেন, ব্লাড কিন্তু স্লাইটলি অ্যাসিডিক হয়ে যায়, অর্থাৎ দুটো অ্যাসিডিক কম্পোনেন্টকে একসাথে ও ধরে রাখতে পারবে না। তো এখানে অ্যাসিডিক কেন বলছি, CO2 কেন, ওই অক্সিজেনটা আছে। এবার এই যে প্রসেসটা, অর্থাৎ CO2 ট্র্যাপ করলেই অক্সিজেনকে রিলিজ করতে হবে, ছাড়তে হবে। তাহলে ট্র্যাপিংটাকে আমি যদি দেখাই ডাউন কি অ্যারো দিয়ে, তাহলে রিলিজটাকে দেখাচ্ছি আপার কি অ্যারো দিয়ে। তাহলে এক্ষেত্রে এই যে ঘটনাটা, একে আমরা বলে থাকি হ্যালডেন ইফেক্ট।
এইটাকে আমরা বলে থাকি হ্যালডেন ইফেক্ট। তাহলে ওখানে পেয়েছিলাম কি, ডান দিকে শিফটিং হয়ে যাচ্ছিল নর্মাল অক্সিহিমোগ্লোবিন ডিস্ট্রিবিউশন কার্ভ, তাকে বলেছিলাম বোর ইফেক্ট, অর্থাৎ অক্সিজেনের প্রতি হেমোগ্লোবিনের অ্যাফিনিটি বা আসক্তি কমে যাচ্ছিল, টিস্যু লেভেলে গিয়ে অক্সিজেনকে হেমোগ্লোবিন ছেড়ে দিচ্ছিল। এখানে ঠিক উল্টো হচ্ছে, মানে অ্যাসপেক্টটা একই, শুধু একটু প্রসেসটাকে উল্টো পাশে বলছি। আর সিও2 কে ধরার জন্য এখানে অক্সিজেনকে ছাড়ছে, তার জন্য বলা হচ্ছে হ্যালডেন ইফেক্ট। তো বাস্তবিক অর্থে হ্যালডেন ইফেক্ট আর ওদিকে O2 ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম, O2 ট্রান্সপোর্টের ক্ষেত্রে পেয়েছিলাম বোর ইফেক্ট। তো এর মধ্যে বর্তমান ফিজিওলজিস্টরা বলে থাকেন যে হ্যালডেন ইফেক্টটা, এই দুটোর মধ্যে হ্যালডেন ইফেক্টটা মাঝ মোর সিগনিফিকেন্ট, অর্থাৎ বেশি গুরুত্বপূর্ণ। খেয়াল করতে হবে O2 যে ট্রান্সপোর্টের ক্ষেত্রে যে O2 রিলিজ, যদিও দুটোকে খুব মানে পৃথকভাবে আমরা কিন্তু সেপারেটলি পড়তে পারি, মানে বলছি ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি সেপারেটলি কনসিডার করা যায় না। কিন্তু CO2 যদি, মানে CO2টা টিস্যু লেভেলে গিয়ে যদি ট্র্যাপিং এর যে, অর্থাৎ ধরার জন্য যে মেকানিজম, সেটা যদি চালু না হয়, অর্থাৎ হ্যালডেন ইফেক্ট চালু না হয়, তাহলে কিন্তু তাহলে কিন্তু এই অক্সিজেন রিলিজ হবে না, অর্থাৎ বোর ইফেক্ট কাজ করবে না। উল্টো দিকে আরেকটা বলা যেতে পারে যে বোর ইফেক্ট হলেই যে সবসময় অক্সিজেন টিস্যু, সরি, অক্সিজেনকে হিমোগ্লোবিন ছেড়ে দেবে এমনটা কিন্তু নয়। কিছু ক্লিনিক্যাল কন্ডিশন এমন পাওয়া গেছে, অর্থাৎ শারীরবৃত্তীয় অবস্থান পাওয়া গেছে, যেখানে কিন্তু অক্সিজেনকে হিমোগ্লোবিন ছেড়ে দিচ্ছে কিন্তু অক্সিজেন টিস্যুতে প্রবেশ করছে না। এরকম কিন্তু কিছু কন্ডিশন পাওয়া গেছে। যখন রেসপিরেটরি ডিসঅর্ডার গুলো নিয়ে পড়বো, অর্থাৎ রোগগুলো নিয়ে পড়বো, তখন একটু আমাকে মনে করাচ্ছ একটা জায়গাটা, একটু নোট ডাউন করে রাখ, লিখে রাখ যে এমন কিছু ক্ষেত্র আছে, মারুফকে বলছি, হ্যালো, হ্যালো, একটু লিখে নে, একটু জায়গাটা নোট ডাউন করে নে, আমাকে মনে করাবি। লেখ হ্যালডেন ইফেক্ট, প্রথম কোনটা বলি, হ্যালডেন ইফেক্ট বোর ইফেক্টের তুলনায়, তোর অডিওটা অন কর, আমি আস্তে আস্তে বলছি। তাহলে হাতে পাশে ওই বইয়ের উপর লিখে নে, অসুবিধা নাই, লেখ, সব সময় নাই, ছোট করে লিখে নে, এক দু লাইনে হবে। লেখ হ্যালডেন ইফেক্টের তুলনায় বোর ইফেক্ট, সরি, বোর ইফেক্টের তুলনায় হ্যালডেন ইফেক্ট অধিক গুরুত্বপূর্ণ, কারণ হ্যালডেন ইফেক্ট ছাড়া হ্যালডেন ইফেক্ট ছাড়া রক্ত কার্বন ডাইঅক্সাইডকে কলা কোষে গ্রহণ করতে পারবে না, এবং অক্সিজেনকে, কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করতে পারবে না এবং অক্সিজেনকে মুক্ত করতে পারবে না। স্টপ দিয়ে এমন কিছু শারীরবৃত্তীয় অক্সিজেনকে ছাড়তে পারবে না বলছি, না ত্যাগ করতে পারবে না, বেরিয়ে চলে গেল বডি থেকে। এমন কিছু, স্টপ দিয়ে এমন কিছু শারীরবৃত্তীয় অবস্থা থাকে যেখানে হিমোগ্লোবিন অক্সিজেনকে ত্যাগ করলেও বা ছাড়লেও অক্সিজেন কলা কোষে প্রবেশ করতে পারে না। হয়েছে, এটা আমাকে একটু মনে করাবি পরের দিন। দেখি বাকিতে কিছু কোশ্চেন থাকলে বল। এই জায়গাতে এখানে একটুখানি বললে তাহলে এই জায়গাটা শেষ হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন থাকলে বল।
আচ্ছা, এটা হচ্ছে টিস্যু লেভেলে। এবার যখন আমি উপরের দিকে লিখছি তো দেখ, যখন আমি লাংসে যাচ্ছি তখন এই বিক্রিয়াগুলোই উল্টো দিকে আসছে। এই HCO3 পুনরায় ঢুকে যাবে আরবিসির ভিতর। তাহলে HCO3 এর সঙ্গে আবার H প্লাস যুক্ত হচ্ছে, নিয়ে হলো H2CO3, যেটা ভেঙে গেল H2O প্লাস CO2 তে। এই CO2 টাই বাইরে বেরিয়ে গেল। একইভাবে এখানে ওই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটাই কিন্তু কাজ করছে। তাহলে যে বিক্রিয়াটা আমার লাংসে যে ফরওয়ার্ড রিঅ্যাকশন ঘটছিল, অর্থাৎ সম্মুখ বিক্রিয়া, বিপরীত বিক্রিয়াটা ঘটছে লাংসের ক্ষেত্রে, যাতে করে CO2টাকে বার করে দিতে পারে। এবং একই সঙ্গে যখন HCO3 লোহিত কণিকাটা যখন গেল, বা লোহিত কণিকা যেগুলো রয়েছে লাংসের কাছে, HCO3 প্লাজমার মাধ্যমে যখন পৌঁছে গেল, তখন কিন্তু ওই HCO3 পুনরায় কোষে প্রবেশ করছে। একইভাবে Cl মাইনাস কিন্তু বেরিয়ে আসবে, অর্থাৎ হেমোগ্লোবিন তখন H টাকে ছেড়ে দেবে। HCl যদি অল্প কিছু তৈরি হয়ে থাকে, সে কি করবে, সে Cl টাকে ছেড়ে দেবে, নিয়ে H প্লাসে বিয়োজিত হয়ে যাবে, H প্লাসটাকে ছেড়ে দেবে। এবার এক্ষেত্রে যদি আমরা দু ধরনের রক্তকে আমরা স্টাডি করি CO2 নিরিখে, একটা হচ্ছে কলা কোষের ক্ষেত্রে, একটা হচ্ছে লাংসের কোষের ক্ষেত্রে, বা লাংসের যে পরিবেশ সেইখানে, তাহলে দেখা যায় কি না, কলা কোষে কিন্তু এনভায়রনমেন্টটা একটু বেশি অ্যাসিডিক। কেন না, এই সিএলটা আমার এখানে কিছুটা হলেও তৈরি হয় বলে। তো যেটা কিন্তু লাংসের ক্ষেত্রে গিয়ে এই সিএলটা বিয়োজিত হয়ে যাচ্ছে বলে এখানে কিন্তু ব্লাডে অ্যাসিডিটি কার ভিত্তিতে, CO2 ভিত্তিতে আবার বলছি, সেটা কিন্তু আপেক্ষিকভাবে বা তুলনামূলকভাবে কিছুটা হলেও কম। কোনো কোশ্চেন থাকলে বল, লাস্ট স্লাইডে এগিয়ে যাবো। আচ্ছা, লাস্ট অংশে আমরা আসছি হিউম্যান রেসপিরেশনের রেগুলেশন নিয়ে। তো এর আগে একটা পার্টস আছে, ওটা আমি পরের দিন ক্লাসে আলোচনা করবো, যেহেতু এটার সঙ্গে অতপ্রতভাবে জড়িত অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের সাথে, তাই এটা নিয়ে এখানে জাস্ট একটু ব্রিফলি আলোচনা করছি। তো তোদের এখানে খুব ডিটেল নেই, জাস্ট বিষয়গুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। তো একটা রেসপিরেশন বা আমাদের শ্বসন বা শ্বসন যে পদ্ধতি শরীরের মধ্যে, ব্রিদিং অর্থাৎ নিঃশ্বাস এবং প্রশ্বাস, সেটা এবং একই সঙ্গে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, অর্থাৎ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন, দুটো পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটাকে বলে থাকি আমরা নার্ভাস রেগুলেশন, অর্থাৎ যেটা নার্ভাস সিস্টেম দ্বারা বা স্নায়ুতন্ত্র দ্বারা। আরটা হয় কেমিক্যাল রেগুলেশন, অর্থাৎ রাসায়নিক বস্তু দ্বারা। তো রাসায়নিক বস্তু মানে এখান থেকে বাইরে আমরা কোনো রাসায়নিক বস্তু ভরছি না, তা নয়। এই যে অক্সিজেন ট্রান্সপোর্ট এবং CO2 ট্রান্সপোর্ট হওয়ার সময় যে বিক্রিয়াগুলো হলো, তার মধ্য থেকেই যে কেমিক্যাল চার্জ ডিফারেন্স বা আয়নের যে ডিফারেন্স হচ্ছে, বা পিএইচ এর যে পার্থক্য হচ্ছে, তার ভিত্তিতেই কিন্তু কি হয় না, এই রেগুলেশনটা হয়ে থাকে। যাকে তাহলে তোরা ব্রেনের ক্ষেত্রে দুটো অংশ নাম পড়েছে, একটা হচ্ছে পন্স, একটা হচ্ছে মেডুলা অবলঙ্গটা। তো মেডুলা অবলঙ্গটার মধ্যে রেসপিরেটরি রিদিম সেন্টারটা থাকে, অর্থাৎ আমি কতবার নিঃশ্বাস প্রশ্বাস নেব বা ছাড়বো বা নেবো, যাই হোক না কেন, বা O2 CO2 কিভাবে পরিবাহিত হবে না হবে তাকে নিয়ন্ত্রণ করার যে সেন্টার অর্থাৎ কেন্দ্র, সেটা কোথায় থাকে, মেডুলা অবলঙ্গটার মধ্যে। আর পন্সের মধ্যে থাকে কি, নিউমোট্যাক্সিক সেন্টার। তো নিউমোট্যাক্সিক মানে আমার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে পার্শ্ব চাপ পরিবর্তন হচ্ছে বা চেঞ্জ হচ্ছে, সেইটা সেন্স করার যে সেন্টার, তাকে বলছি নিউমোট্যাক্সিক সেন্টার বা নিউমোট্যাকটিক সেন্টার। উল্টো দিকে যখন আমরা কেমিক্যাল রেগুলেশনে আসছি, তখন কিন্তু খেয়াল করবি আমাদের ক্যারোটিড যে আর্টারি, অর্থাৎ যেটা হার্টকে সাপ্লাই করে, হার্ট সাপ্লায়ার, অর্থাৎ মহাধমনী থেকে যে অংশটা বেরিয়ে গিয়ে হার্টকে রক্ত সংযোজন দিচ্ছে, তো সেটাকে আমরা বলে থাকি ক্যারোটিড আর্টারি। তো ক্যারোটিড আর্টারির মধ্যে কিন্তু বা ক্যারোটিড ধমনির মধ্যে কিন্তু কিছু গ্রাহক থাকে, রিসেপ্টর থাকে, যেগুলোকে আমরা বলে থাকি কেমো রিসেপ্টর। তো হোয়াই কেমো রিসেপ্টর, খেয়াল কর, একটু পেছন দিকে যাই। ওই যে যেটা তৈরি হলো একটু আগে দেখাচ্ছিলাম, H2O প্লাস CO2, H2CO3, সেটা ভেঙে যাচ্ছিল কিসে, H প্লাস প্লাস CO3, সরি HCO3 মাইনাসে। তাহলে এই H প্লাস এর অক্সিজেন ট্রান্সপোর্টের সময় বলেছিলাম যত বৃদ্ধি পাবে, কখন বৃদ্ধি পাচ্ছে, CO2 পরিমাণ যত বৃদ্ধি পাচ্ছে, তাহলে ব্লাডের মধ্যে CO2 পরিমাণ বৃদ্ধি পাওয়া বা শরীরের মধ্যে CO2 পরিমাণ বৃদ্ধি পাওয়া কিন্তু পিএইচটাকে নামিয়ে দেয়, শারীরবৃত্তীয় পিএইচটাকে। তাহলে এই শারীরবৃত্তীয় পিএইচ যেটা নামছে, অর্থাৎ ব্লাড কিন্তু কিছুটা হলেও অ্যাসিডিক হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু এই কেমোরিসেপ্টর গুলো, অর্থাৎ যে কেমিক্যাল যে চেঞ্জ হয়েছে ব্লাডের মধ্যে, সেটা কিন্তু এই গ্রাহকগুলো
রাসায়নিক রাগগুলো কিন্তু সেন্স করতে পারছে কোথায় আছে, না ক্যারোটিড আর্টারিতে। সে কি করবে এবার পরবর্তী ক্ষেত্রে, না বাকি যে প্রসেসে আমার CO2 বেরিয়ে যাবে, অর্থাৎ উল্টো দিকের যে পদ্ধতিটা, সেই CO2টাকে বার করার চেষ্টা করবে এবং একই সঙ্গে O2 কে, অক্সিজেনকে টেক আপ করার চেষ্টা করবে। কার মাধ্যমে? এই যে, তাহলে মেডুলা অবলঙ্গটা আর পন্স যেটা আমরা বলে থাকি, দেখ খেয়াল কর তোরা ক্লাস 10-এ পড়েছিস যে নার্ভাস সিস্টেম মানে হচ্ছে যে ফিজিক্যাল কন্ট্রোল বা বা তো যেটা আমরা বলে থাকি যে ভৌত যে তোর নিয়ন্ত্রক, আর কি কি ইয়েতে হরমোনসকে আমরা বলেছিলাম কি না কেমিক্যাল কোঅর্ডিনেশনের মধ্যে ফেলেছিলাম, অর্থাৎ রাসায়নিক সমন্বয়ক। একটা হচ্ছে ভৌত সমন্বয়ক, একটা রাসায়নিক সমন্বয়ক। তো এখানে এখানে কিন্তু নার্ভাস সিস্টেমের যে রেগুলেশন যে পদ্ধতিটা, সেটা কিন্তু মূলত লুকিয়ে আছে এই O2 CO2 যে পার্থক্য বা কেমো রিসেপ্টর দ্বারা যে সিগন্যালটা রিসিভ হয়েছে, সেইটাকে কি করছে না ও প্রশ্বাস এবং নিঃশ্বাসের হার বৃদ্ধি বা কমিয়ে দেওয়ার উপর কিন্তু কি করছে না পরিচালনা করছে। আলটিমেটলি দুটো মিলিয়ে কিন্তু কি হচ্ছে, আমাদের রেসপিরেশনটা বা শ্বসনের যে হার সেটা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস। হ্যালো, কোনো প্রশ্ন থাকলে বলতে পারিস এখানে। জাস্ট জাস্ট নাম কটা শুধু খেয়াল রাখতে হবে তোদের। আর এই কেমো রিসেপ্টর গুলো কোথায় আছে এটা একটু খেয়াল রাখিস MCQ প্রশ্নের জন্য। সেটা হচ্ছে বা 1 নম্বর প্রশ্নের জন্য, সেটা হচ্ছে ক্যারোটিড আর্টারিতে বা ক্যারোটিড ধমনীতে। এইটুকু তোদের এখানে আপাতত খেয়াল রাখলেই হবে। বাকিগুলো একটু কারো কিছু জানা থাকলে বলে দে, তাহলে নাহলে এখানে আজকে ক্লাস থামাবো। আমি ওই দু গ্রুপে বললাম তো, ইউটিউবে দিয়ে দেবো, ওই ইজি বায়োলজি চ্যানেলটা দিয়ে দেবো। বাকিগুলো একটু বলুক কিছু, কারণ কোনো কোয়েস থাকলে। এখানে একটা লাইন যোগ করে রাখতে পারিস এই অংশটাতে, সেটা হচ্ছে যে রাসায়নিক নিয়ন্ত্রক এবং স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রক বা স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রণ একে অপরের প্রতি নির্ভরশীল, নিরপেক্ষ নয়। বাকিদের কোনো রেসপন্স পেলাম না আজকে। তাসনিম, সুবর্ণা আছে? কোনো প্রশ্ন থাকলে বল, কিছু থাকলে। আচ্ছা, তোদের নিট সংক্রান্ত যে বিষয়টা আমি তোদের এই গ্রুপে কালকে পোস্ট করে দিচ্ছি, হয়েছে। আর তোদের সানডে একটা ক্লাস হবে আপাতত, তারপরে তোর পুজোর ছুটির পরে আপাতত এর মধ্যে কিন্তু উইকলি 2 বা 3টে করে কিন্তু মাঝে অনলাইন ক্লাস নেবো, ঠিক আছে। তো আপাতত তোদের সানডে ক্লাস হবে মোটামুটি 6:30টার পর। আমি টাইমটা কাল রাত্রের দিকে জানিয়ে দেবো টেলিগ্রামে, ঠিক আছে। তো আপাতত এটা ছাড়ছি, আমি এই ভিডিওটা একটু এডিট করে কালকে সকালে বা দুপুর দিকে আমি ওই ইউটিউব চ্যানেলে ছেড়ে দেবো, ঠিক আছে। ছাড়ছি তাহলে এখানে ক্লাস।